আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। রমজানের শুরু থেকে এই পর্যন্ত একের পর এক সুসংবাদ আসছে ফিলিস্তিনিদের, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। জানিয়ে দেব আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এখনো যুদ্ধ করার ক্ষমতা রাখে ফিলিস্তিনিরা। এরপর জানিয়ে দেব ইউক্রেনের এক কোম্পানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করল রুশ ড্রোন। এরপর জানাবো জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবারও অর্থায়ন শুরু করবে জাপান। এরপর জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৬ সেনা। এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকা জার্মানির পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্রকে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। আর এই ফিলিস্তিনিদের স্বাধীন করতে হামাস এবং হিজবুল্লাহর যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, রকেট এবং বোমা হামলা করছে ইসরায়েলের কলিজায়। এতে ইসরায়েল ধ্বংসের মুখে রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে সকল দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল তারাও অবশেষে সমর্থন ফিরিয়ে নিয়েছে, কারণ দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচাতে গেলে আমেরিকা নিজেই ধ্বংস হয়ে যাবে। কারণ হিজবুল্লাহ এবং হামাসের যোদ্ধারা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মাঠে নেমেছে। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে তারপরেই তারা এই যুদ্ধ থামাবে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। এখনো যুদ্ধ করার ক্ষমতা রাখে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে নির্মূলের জন্য কয়েক মাস ধরে ফিলিস্তিনে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে দেশটির এমন আক্রমণের পরেও হামাসের যুদ্ধ করার সক্ষমতা একটু কমেনি, বরং অটুট রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে গত 18 মার্চ থেকে ফিলিস্তিনি যোদ্ধারা আল সিফা হাসপাতালের কাছে এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রায় 70টি হামলা চালিয়েছে। গত বছরে গাজার এই হাসপাতালটিতে তাণ্ডবের পর আবারও চলতি বছরের মার্চে সেখানে ফিরে আসে ইসরায়েলি সেনারা। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেড প্রজেক্ট তাদের সর্বশেষ গাজার যুদ্ধাবস্থার মূল্যায়ন জানিয়েছে। হামলার তীব্রতা এতটাই ইঙ্গিত দিচ্ছে যে ফিলিস্তিনি যোদ্ধাদের যুদ্ধের সক্ষমতা এখনও অটুট রয়েছে, যদিও গাজায় ইসরায়েলের হামাসকে নির্মূলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে আল সিফা হাসপাতাল এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অন্তত 6টি যোদ্ধা দল সক্রিয় রয়েছে। ইউক্রেনের এক কোম্পানির সেনাকে আত্মসমর্পণে বাধ্য করল রুশ ড্রোন। ইউক্রেনের এক কোম্পানির সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে রুশ ড্রোন জোকার। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে নজরদারি, উদ্ধার এবং লক্ষ্যবস্তু আক্রমণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ড্রোন মোতায়েন করেছে রুশ বাহিনী। মনুষ্যবিহীন এসব যান মানুষের হতাহতের ঝুঁকি কমিয়ে রাশিয়াকে কৌশলগত সুবিধা প্রদান করছে। জোকার এফপিভি ড্রোন তাদের মধ্যে একটি। এই ড্রোনই সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর একটি পুরো কোম্পানিকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। সেন্টার ফর ইন্টিগ্রেটেড অ্যানম্যান্ড সলিউশন ডেভেলপারের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কোজিয়াকিনের বরাত দিয়ে স্পুটনিক এটা জানিয়েছে। দিমিত্রি কোজিয়ানি বলেছেন, সম্ভবত কেউ এই রেকর্ড ভাঙতে পারবে না। এবার কোনো ব্রডলি, হামভি বা কোনো লিওপার্ড নয়। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 60 জন সেনাকে আত্মসমর্পণ করতে হয়েছে, যারা এফপিভি ড্রোনের ব্যাপক ব্যবহারের অর্থ কি তা নিজের চোখে দেখে আত্মসমর্পণ করেছে। অর্থাৎ একটি ছোট ড্রোন ইউক্রেনীয় বাহিনীর একটি সম্পূর্ণ কোম্পানিকে বন্দী করেছে। কোম্পানি সেনাবাহিনীর একটি ইউনিট যাতে প্রায় 80 থেকে 225 জন সেনা থাকে, যদিও এই সংখ্যা বেশ ইউনিটের ধরন এবং গঠনের উপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে। কোজিয়ানিন বলেন, আমাদের যোদ্ধারা যাদের আমরা প্রশিক্ষিত ও সজ্জিত করেছিলাম তাদের যুদ্ধ করতে হয়নি। খেলাটা এফপিভি অপারেটররাই খেলেছেন, যা অবিলম্বে ইউক্রেনীয় প্রতিরক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইনের সক্ষমতাকে উন্মোচন করেছে। সামনের সারির ইউক্রেনীয় সেনারা বুঝতে পেরেছিল যে
প্রতিরোধ অর্থহীন। তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, যেটা আমাদের কাজের আসল পুরস্কার। বেশ কয়েক বছর ধরে ড্রোন কোম্পানির জোকার FPV কমব্যাট ড্রোনের একটি বহর তৈরি করেছে। সর্বশেষ মডেল জোকার 10-5 কিলোমিটার পর্যন্ত একটি পেলোড বহন করতে পারে এবং ঘন্টায় 100 কিলোমিটার গতিতে উঠতে পারে। পেলোড ছাড়া যা ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। 2 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধের শুরু থেকেই উভয় পক্ষই ড্রোন ব্যবহার করছে, তবে সম্প্রতি ড্রোনের ব্যাপক ব্যবহার হচ্ছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ড্রোন এখন একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় প্রতিটি ব্রিগেডের একটি করে আক্রমণকারী ড্রোন কোম্পানি রয়েছে। এছাড়া বেশিরভাগ ইউনিটই ছোট ছোট নজরদারি ড্রোন ব্যবহার করছে। রাশিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান। সংকট কবলিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে জাপান পুনরায় অর্থায়ন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি গাজাকে প্রায় সমস্ত সাহায্যের সমন্বয় করে, সরকার একথা জানিয়েছে। UNRW এর 13,000 গাজা কর্মচারীর মধ্যে 12 জন 7 অক্টোবর হামাসের হামলায় জড়িত ছিল বলে ইসরায়েলের অভিযোগের পর সংস্থার ষষ্ঠ বৃহত্তম অর্থায়নকারী জাপান 1 ডজনেরও বেশি দেশের সাথে তাদের তহবিল স্থগিত করে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত 36 সেনা। সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 36 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ করে এমন একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ার আলেপ্পে প্রদেশের এক এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এলাকাটিতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রের ডিপো ছিল। সিরিয়ায় মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেন ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ডিপোর কাছাকাছি এলাকাকে নিশানা করা হয়। এই হামলায় 36 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার নিশানা করা এই গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। হামলার 2 ঘন্টা পরেও গোদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় সংস্থাটি। আমেরিকা জার্মানির পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। তারা ন্যায্য, স্বচ্ছ, সময়োপযোগী আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করার দাবি জানিয়েছে ভারতের কাছে। এবার জাতিসংঘ বিষয়টি নিয়ে মুখ খুলেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে। এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে সেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেজরিওয়ালের গ্রেপ্তার এবং কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডুজারিক এ মন্তব্য করেছিলেন। মার্কিন কূটনৈতিককে ভারতের তলব করা সত্ত্বেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ভারতের পদক্ষেপগুলির ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে। ন্যায্য, স্বচ্ছ, সময়োপযোগী আইনি প্রক্রিয়াগুলিকে উৎসাহিত করার দাবি জানানো হয় আমেরিকার তরফে। তিনি বলেন, আমরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার সহ ভারতের পদক্ষেপগুলি নিবিড়ভাবে অনুসরণ করছি।